অনামিকা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না বান্না করছিল আর মনে মনে বলছিল, যাক বাবা, এতদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। এত কষ্ট করে বিরিয়ানির মশলাগুলো শেষ হয়েছে। আজ আমি আর কাউকে মশলা শেষ হয়ে যাবার কথা বলবো না। আজকে বরং ডাল আলু ভাতে করে ফেলি। কতদিন আলু ভাতে ডাল খায়নি। আমার তো ডালের গন্ধ শুকিয়ে খিদে পেয়ে যাচ্ছে। অনামিকা খুশি মনে রান্না করছিল। এমন সময় বাজারের ব্যাগ হাতে সৌরভ রান্নাশালে ঢুকে বলে, অনামিকা, এই নাও, আমি বাজার থেকে সবকিছু এনে দিয়েছি। এবার তুমি নিশ্চিন্তে রান্না করো। সবকিছু নিয়ে এসেছো মানে? কি নিয়ে এসেছো? আমি তো তোমাকে কিছু আনতে দিইনি। তাছাড়া আমার রান্না তো হয়ে গেছে। এখন আর এসব কি হবে? আরে বাবা, আসল জিনিস তো বাড়িতেই ছিল না, মা আমায় বললো, তাই জন্যই তো আমি তাড়াতাড়ি বাজার থেকে এনে দিলাম। আর আজকে তুমি কি রান্না করছো? আরে বাবা, আমি আজকে ডাল আলু ভাতে করেছি। ভাবলাম অনেকদিন সাদা ভাত আর ডাল এসব খাওয়া হয়নি। অনামিকা, তুমি জানো না আমাদের বাড়িতে এসব রান্না হয় না? তাছাড়া তোমাকে তো আগেই বলেছিলাম যে আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তাহলে তুমি কেন এসব রান্না করেছো? আমি কিন্তু এইসব খাবো না। তুমি আমার জন্য অল্প করে হলেও বিরিয়ানি রান্না করে দাও। এটা আবার কি ঝামেলার কথা বলো তো? এত বেশি রান্না হয়ে গেছে আর তুমি এখন খাবে না বলছো? এই খাবারগুলো কি নষ্ট হবে নাকি? ওই খাবারগুলো তুমি তোমার ইচ্ছা মতো রান্না করেছো, তুমিই খাও, আমি খাবো না। এমন সময় অনামিকার শাশুড়ি রান্নাঘরে আসে আর বলে, বৌমা, এসব কি শুনছি? তুমি ডাল আলু ভাতে রান্না করছো নাকি? আরে বাবা, তুমি তো জানো আমরা এসব খাই না। কে তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য বিরিয়ানি করে দিচ্ছি। এবং সবার জন্য বিরিয়ানি রান্না করা শুরু করে। অনামিকা আজ 2 মাস হলো এ বাড়িতে বিয়ে করে এসেছে। যদিও অনামিকা এবং সৌরভের লাভ ম্যারেজ, তাও অনামিকা সৌরভের বাড়ির এই অদ্ভুত ব্যাপার জানতো না। শুনতে অদ্ভুত লাগলেও অনামিকার শ্বশুরবাড়ির সবাই প্রত্যেক দিনই বিরিয়ানি খেত। বিরিয়ানির প্রতি তাদের এত ভালোবাসা যে তারা বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবার নিজেদের সামনে সহ্যই করতে পারতো না। কিন্তু অনামিকার এসব অভ্যেস ছিল না। এমনকি সে বিরিয়ানি রান্না করতেই জানতো না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের চাপে তাকে ইউটিউব দেখে বিরিয়ানি রান্না করা শিখতে হয়। এবং তারপর থেকেই তার এই বিরিয়ানি রান্নার যাত্রা চলতে থাকে। একদিন সকালবেলা অনামিকা মনে মনে বলে, আচ্ছা, এরা রোজ রোজ এত বিরিয়ানি খায়, এদেরকে একটুকু একঘেয়েমি লাগে না? আজকে তো আমার খুব মাছ ভাত খেতে ইচ্ছে করছে। বেশ গরম গরম চিংড়ি মাছ আর ভাত। আহা, কতদিন খাইনি। ঠিক এমন সময় অনামিকার ননদ বিথি সেখানে আসে আর বলে, বৌদি, ও বৌদি, কি করছো গো? তুমি কি আজকে রান্না বান্না করবে না? আরে রান্না বান্না করবো না কেন, আমি একটু বসেছিলাম। আসলে অনেকদিন মাছ ভাত খাইনি তো, তাই একটু ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, ওসব কথা বাদ দাও। শোনো না, আমার না একটা রিকোয়েস্ট আছে। তুমি প্লিজ আমার রিকোয়েস্টটা রাখবে? জানো, কালকে আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ফিস্ট মতো করব। আমরা মোট 20 জন আছি। ওরা যে যার মতো খাবার আনবে। এই ধরো, কেউ লুচি আলুর দম, কেউ ফ্রাইড রাইস, কেউ পোলাও, কেউ চাউমিন, এরকম করে যে যার মতো আনবে। আমি বলেছি আমি বিরিয়ানি নিয়ে যাব। বৌদি, তুমি 20 জনের বিরিয়ানি করে দিতে পারবে? আরে পারবে না কেন? বৌমা রোজ রোজ তো বিরিয়ানি করছে। বিরিয়ানি করে করে ওর হাত একেবারে পাকা হয়ে গেছে। বৌমা, তোমার ননদ এত বড় মন করে বিরিয়ানি রান্নার কথা বলছে, তুমি করে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, করে দিতে পারবো। কেন পারবো না? থ্যাংক ইউ সো মাচ বৌদি। সত্যি সত্যি তুমি না থাকলে সবার সামনে আমার মান সম্মান চলে যেত। তোমার হাতের বিরিয়ানি খেয়ে সবাই কিরকম করে দেখো না। আমার বাড়ির রান্না সব থেকে হিট লিস্টে থাকবে। পরের দিন সকাল সকাল অনামিকা রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে 20 জনের বিরিয়ানি। তার সঙ্গে বাড়ির সবার বিরিয়ানি রান্না করে অনামিকার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরপর আরো কিছুদিন কেটে যায় এবং অনামিকা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্সির কথা শুনে সবাই খুবই খুশি হয়। আরে ওয়াও বৌদি, তুমি তো দারুণ একটা নিউজ দিলে। আমার দিল তো একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আমি পিসি হতে চলেছি। এই খুশিতে তো একটা সেলিব্রেশন করতেই হবে। হ্যাঁ বৌমা, তুমি আজ আমাদের এত ভালো খবর একটা দিলে। আজ তো কিছু ভালো স্পেশাল করতেই হবে। মা চলুন না, আমরা সবাই মিলে বাইরে একটু রেস্টুরেন্টে খাই। পিৎজা, বার্গার, আইসক্রিম, কতদিন এসব খাবার খাইনি। না না বৌমা, প্রেগনেন্সির সময় এরকম বাইরে যাতায়াত করা উচিত না। তাছাড়া বাইরের খাবার খাওয়াও ঠিক না। তুমি এক কাজ করো, বাড়িতেই বিরিয়ানি রান্না করো। আমরা বিরিয়ানি খেয়ে সেলিব্রেট করব। বিরিয়ানির কথা শুনে অনামিকার খুবই বিরক্ত লাগে এবং সে বলে, আচ্ছা মা, আপনি তো রোজ রোজ বিরিয়ানি খাচ্ছেন আর আপনার ছেলে মেয়ে সবাই খাচ্ছে।
আপনাদের কি রোজ রোজ বিরিয়ানি খেতে ইচ্ছে হয়? বিরিয়ানির কথা শুনলে তোমার গা বমি বমি করে। এখন আমার এসব করতেই ভালো লাগে না। বৌমা, তুমি তো আগে রোজই বিরিয়ানি করেছো, তাহলে এখন অসুবিধা কোথায়? সব থেকে বড় কথা, প্রেগনেন্সির সময় মেয়েরা যত কাজকর্ম করে তাদের মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে। আর আমরা তো তোমাকে তেমন কিছু ভারী কাজ করতে বলছি না, শুধুমাত্র রান্না বান্নাটুকু তুমি করো, বাকিটা না হয় একটা কাজের লোক রাখা যাবে। মা, আপনি বোঝার চেষ্টা করুন, রান্না তো আমি করে নেব, কিন্তু রোজ রোজ এই একই রান্না করতে না আমার ভালো লাগে না। আপনারা কি একটুও বোঝার চেষ্টা করবেন না? বৌদি, তুমি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো গো? মানছি তুমি প্রেগনেন্ট, তা বলে তুমি মাকে এভাবে উত্তর দেবে? বৃথি ঠিকই বলেছে। অনামিকা, তুমি এইভাবে উত্তর দিচ্ছ কেন? মা তো খারাপ কিছু বলেনি। সত্যিকারে তুমি যদি হালকা কিছু রান্না করো তাহলে তো তোমার শরীরটাও ভালো থাকবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর এসব বোঝাতে আসতে হবে না। তোমরা বিরিয়ানি খেতে চাইছো তো, আমি করে দিচ্ছি, ব্যাস। এই বলে অনামিকা বিরক্ত হয়ে রান্নাঘরে চলে যায় এবং রান্না করতে শুরু করে দেয়। তার চোখে জল ছিল। সে রাগে দুঃখে মনে মনে বলে, এরা আমাকে মানুষ বলে মনেই করে না। এদের কাছে আমি শুধু বিরিয়ানি রান্না করার একটা মেশিন মাত্র। আজ আমি প্রেগনেন্ট শুনেও এদের মনে একটুকু দয়া মায়া হলো না। এদের কাছে এদের বিরিয়ানি খাওয়াটাই আগে হয়ে গেল। আমি এদেরকে যত করেই বোঝাই না কেন, এরা তো কোনো মতেই আমার কষ্টটা বুঝবে না। এরপর অনামিকাকে সবার জন্য বিরিয়ানি রান্না করতে হয়। প্রেগনেন্সিতে প্রত্যেক দিন অনামিকা এভাবেই বিরিয়ানি রান্না করত এবং সবাইকে খাওয়াতো। একদিন সে মনে মনে ঠিক করে, আজ আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না, আজ আমি একটু খিচুড়ি রান্না করে ফেলি। এমনিতেও বাইরে বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়াতে খিচুড়ি বেশ ভালোই জমবে। এই বলে অনামিকা খিচুড়ি রান্না করে। রান্না কমপ্লিট হয়ে গেলে অনামিকা বাইরে গিয়ে সোফায় শুয়ে পড়ে। তাকে এভাবে শুতে দেখে তার শাশুড়ি বলে, আরে বৌমা, তুমি হঠাৎ এখানে এভাবে শুয়ে পড়েছো যে? আজকে কি রান্না বান্না কিছু করোনি নাকি? মা, রান্না বান্না করে নিয়েই তো আমি এখানে শুয়ে আছি। আমি জানি রান্না বান্না না করলে আপনারা সমস্যায় পড়ে যাবেন, আর আমি তো আপনাদেরকে এভাবে সমস্যায় পড়ে যেতে দিতে পারি না, বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত কথা কিসের? আমি জিজ্ঞাসা করছিলাম কারণ আজকে বিরিয়ানির সঙ্গে একটু ঝাল ঝাল রায়তা থাকলে ভালো হতো। মা, আমি তো আজকে বিরিয়ানি রান্না করিনি। আজ আমার খিচুড়ি খাবার খুব ইচ্ছে হচ্ছিল, তাই একটু খিচুড়ি করেছি। আর আপনারা সবাই আজকে আমার সঙ্গে খিচুড়ি খাবেন। তোমার খিচুড়ি রান্না খেতে ইচ্ছে হয়েছে, তুমি করছো, সেটা ভালো কথা। তা তুমি খিচুড়ি খাবে বলে বাকি সবাইকেও যে খিচুড়ি খেতে হবে, এটা তো ঠিক না। তুমি তোমার খিচুড়ি খাও, কিন্তু আমাদের জন্য বিরিয়ানি রান্না করে দাও। মা, আমি এই সবে এত কিছু রান্না করে এসে বসলাম, আবার আপনি আমাকে বিরিয়ানি করতে বলছেন? আপনার কি একটুকু দয়া মায়া লাগে না? দেখো বৌমা, তুমি আমার সঙ্গে না এভাবে কথা বলবে না, তা না হলে আমি আমার ছেলেকে ডেকে না সবকিছু কথা বলবো। আর তুমি যদি বিরিয়ানি রান্না করো তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? সব থেকে বড় কথা, আজ আমার বান্ধবীরা এখানে আসছে। 6 জনের বিরিয়ানি তোমাকে এক্সট্রা রান্না করতে হবে। আমার মান সম্মানের ব্যাপার, তুমি কিন্তু না করতে পারবে না। কিন্তু মা, একটু আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, আমার খুব কষ্ট হচ্ছে। অনামিকা এইরকমই বলছিল। ততক্ষণে তার শাশুড়ি সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে অনামিকাকে আবার রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। একদিন সকাল সকাল অনামিকা এবং সৌরভের মধ্যে বিরিয়ানি নিয়ে ঝামেলা শুরু হয়। অনামিকা সৌরভকে বলে যে তার পক্ষে আর রোজ রোজ বিরিয়ানি রান্না করা সম্ভব হচ্ছে না, কিন্তু সৌরভ কোনো কথাই শোনে না। এই অবস্থায় অনামিকার ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় এবং সে মাথা ঘুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার রাধিকা অনামিকাকে দেখে বলে, দেখুন, ওনার ব্লাড প্রেশার খুব হাই, ওনাকে পুরোপুরি বেড রেস্ট দিতে হবে। এই অবস্থায় ওনার কোনো কাজ করা যাবে না। ডাক্তার ম্যাডাম, এতে করে ওর কোনো ক্ষতি হবে না তো? আমার বাচ্চা ঠিক থাকবে তো? দেখুন, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। প্রেগনেন্সিতে এরকম ব্লাড প্রেশার একটু হাই থাকে, কিন্তু এনারটা আমি অত্যাধিক দেখছি। মনে হয় প্রপার রেস্ট হচ্ছে না। আজ থেকে এনাকে একদম আগুনের সামনে যেতে দেবেন না। এই সময় বাড়িতে একটা আয়া রাখলে খুব ভালো হয়। আপনারা ওনার যত্ন রাখলে আপনাদের সন্তানও ভালো থাকবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেরকম বলছেন আমি সেরকমই করব। পরের দিন সকালবেলা অনামিকা ঘুমাচ্ছিল। এমন সময় মধুমিতা দেবী এসে বলেন, বৌমা, ও বৌমা, তুমি এখনো ঘুমিয়ে আছো যে? আজকে সকালে টিফিনও করোনি, আর দুপুরের খাবার কখন করবে শুনি? মা, তুমি ওকে ডেকে এনেছো? তুমি কালকে শোনোনি ডাক্তার ম্যাডাম কি বললো? ওকে এখন বেড রেস্ট দিতে হবে, এখন এসব রান্না করতে পারবে না। আরে বাবা, আজকালকার ডাক্তাররা ওরকম বলে থাকে, তা বলে কি ও শুয়ে শুয়ে খাবে? বাড়িতে সবাই খাবার জন্য বসে রয়েছে, আর ও এদিকে ঘুমাচ্ছে। যা, ওকে তুলে দে, ও রান্না বান্না করবে। তুমি মনে হচ্ছে আমার কথাটা ভালো করে বুঝতে পারোনি মা। আমি বলেছি আজকের পর থেকে অনামিকা কিছু করবে না। ততদিন না ও সুস্থ হচ্ছে ততদিন আমি ওকে বিছানা থেকে নামতেই দেবো না।
আচ্ছা তাই নাকি? তা ও যদি বিছানায় বসে থাকবে তাহলে বিছানায় ওর খাবারগুলো কে বয়ে নিয়ে যাবে? আমি? না, তুমি কেন করবে? তুমি তোমারটা আর আমাদের বাকিদেরটা করবে। তার জন্য দরকার পড়লে আমি একটা আয়া রাখবো, সে সব কাজ করে দেবে। ছেলের কথা শুনে মধুমিতা দেবী বা বিথি আর কিছুই বলতে পারে না। পরের দিন অনামিকার জন্য একটি আয়া রাখা হয় এবং তারা নিজেরা একটি রাঁধুনি রাখে এবং রাঁধুনিকে দিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি করায়। এতে করে রাঁধুনি বিরক্ত হয়ে 1 সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে চলে যায়। তারপর আবার একটা রাঁধুনি রাখা হয়, কিন্তু সেই একই ব্যাপার ঘটে। এসব দেখে অনামিকা বলে, দেখলেন তো মা, যেখানে একটা বাইরের রাঁধুনি 1 সপ্তাহ রান্না করেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেখানে আপনারা আমাকে দিনের পর দিন মাসের পর মাস এই একই খাবার রান্না করিয়েছেন। বাস্তব ঘটনা দেখে এবং অনামিকার কথা শুনে এবারে মধুমিতা দেবী আর কিছু বলতে পারেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে তারা যেটা করছেন সেটা ঠিক করছে না। তাই তিনি বলেন, হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো বৌমা। এভাবে রোজ রোজ একই খাবার রান্না করাটা সত্যি বিরক্তকর ব্যাপার। এতদিনে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, কারণ তুমি আসার আগে আমাদের একটা পুরনো রাঁধুনি এসব করে দিত। তবে সেও বারবার বিরক্ত হতো, যদিও তুমি আসার পর তোমার কোনো কথাই আমরা শুনিনি। আর তারপরে তো দেখতেই পাচ্ছি কি হচ্ছে। যাই হোক, এবার থেকে হয়তো আমাদেরকেই খাবারের তালিকা পরিবর্তন করতে হবে। একদম তাই। রোজ রোজ একই খাবার খাওয়া বা রান্না করা দুটোই বিরক্তকর। প্রথম আমরা বুঝতে পারতাম না, এখন মনে হয় আমরা সত্যি খুব বড় ভুল করেছি। এবার থেকে বাড়িতে মাসে একবার বিরিয়ানি রান্না হবে, অন্যান্য দিন বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ, মাংস, ভাত এইসব রান্না হবে। এরপর থেকে তাই শুরু হয়। নতুন রাঁধুনি রাখা হয় এবং বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি করে। বাড়িতে সবাই যেমন আনন্দ পায়, তেমনি অনামিকার সমস্যাও দূর হয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে ও আনন্দে বসবাস করতে থাকে। চাঁদনী রূপালী দেবীর একমাত্র ছেলে বিনয়ের স্ত্রী ছিল এবং সে খুবই নম্রভদ্র ও সংস্কারী মেয়ে ছিল। সে বিয়ের পর থেকে বিনয়ের বাড়িকেই নিজের বাড়ির মতো করে রেখেছিল। সেই কারণে বিনয়ও চাঁদনীকে শ্রদ্ধা করত আর তার প্রতিটি কাজেই তাকে উৎসাহিত করত। কিন্তু বিনয়ের মা অর্থাৎ রূপালী দেবীর এগুলো একেবারেই ভালো লাগতো না। বিনয়, শুনছো, এই কয়েকদিন বাড়িতে বসে বসে আমার শরীরটা কেমন ভারী লাগছে, তাই আমি ভাবছি কাল থেকে মর্নিং ওয়াকে যাব। কিন্তু চাঁদনি, তুমি এই অবস্থায় কিভাবে হাঁটাচলা করবে? এই অবস্থায় তুমি হাঁটাচলা করলে তোমার তো সমস্যাও হতে পারে। না না, সেরকম কোনো সমস্যা হবে না। আমি এখন একেবারে ঠিক হয়ে গিয়েছি, আর ডাক্তার তো আমায় হাঁটাচলা করার কথা বলেছেন। চাঁদনির মুখে এরকম কথা শুনে বিনয় একটু চিন্তায় পড়ে যায়। আসলে চাঁদনি নিজেকে সুস্থ বললেও সে মোটেও সুস্থ ছিল না, কারণ তার একটি পা খোঁড়া ছিল। চাঁদনির প্রথম থেকেই এরকম অবস্থা ছিল না। বিয়ের আগে পর্যন্ত সে সুস্থ সবলই ছিল, কিন্তু একদিন সে বিনয়ের সঙ্গে বেড়াতে বের হলে তাদের একটি রোড অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে চাঁদনির পায়ে খুব চোট লাগে ও সে গুরুতরভাবে আহত হয়। শেষে ডাক্তার তাকে বাঁচাতে তার একটি পা কেটে বাদ দেয় এবং একটি নকল পা লাগিয়ে দেয়। সেদিনের পর থেকে চাঁদনি এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত, আর তাই বিনয় এই ব্যাপারটি নিয়ে একটু হলেও চিন্তিত ছিল। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে রূপালী দেবী আসে ও তাদের কথাবার্তা শোনার পর বলে, হ্যাঁ পাঠা না পাঠা, এক পায়ে নাচ করতে পাঠা। আচ্ছা বৌমা, আমি বলি কি তোমার এত শখ কিসের? তুমি এক পায়ে চলো এটা জানা সত্ত্বেও এখন তোমার দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করছে? ওহ মা, তুমিও না একটু বেশিই কথা বলো। বলছি কি, চাঁদনি তো একটি পা নিয়েই বাড়ি সমস্তই কাজ কাম করে, আর এখন মর্নিং ওয়াকে যাবার কথা শুনলেই তোমার আপত্তি হচ্ছে? হায় ঈশ্বর, এ খুঁড়ি আমার ছেলেকে কি কালো জাদু করেছে কি জানি। আমার ছেলে এর আগে কখনোই এরকম ছিল না। তবে শোনবি নয়, আমার কোনোই আপত্তি নেই। ও এক পায়ে দৌড় প্রতিযোগিতা করবে কি লং জাম্প করবে, এটা ওর ব্যাপার। এই বলে রাগ দেখিয়ে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। রূপালী দেবী চলে যাওয়ার পর বিনয় বলে, দেখো চাঁদনি, তুমি মায়ের কথায় প্লিজ কিছু মনে করো না। মা প্রথম থেকেই এরকম, আর তোমার চিন্তা করার কিছুই নেই। তুমি কাল সকাল থেকেই মর্নিং ওয়াকে বের হবে। বিনয়ের কথা শুনে চাঁদনি খুবই খুশি হয়ে যায় ও সে পরের দিন সকালে রেডি হয়ে মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চাঁদনি প্রথম থেকেই খেলাধুলোই ভালো ছিল, তাই সেদিন তার দৌড়াতে বেশ ভালোই লাগছিল।
এরপর বেশ কিছুক্ষণ দৌড়ে সে হাঁপিয়ে ওঠে এবং একটি গাছের গোড়ায় গিয়ে বসে। তখন সে লক্ষ্য করে তার পিছন পিছন তার কলেজের ফ্রেন্ড মোনাও সেখানে আসে। তখন, হ্যাঁ রে মোনা, তুই এখানে? আর তুই এত হাঁপাচ্ছিস কেন? ওহ বাবা, আর বলিস না, তোকে কতক্ষণ ধরে ডাকছি, তুই তো শুনতেই পাচ্ছিলিস না। যেন মনে হচ্ছিল তুই কোনো প্রতিযোগিতায় ছিলিস। চুপ কর, তুই আর বাড়িয়ে বলিস না। তা বল, তুই এখানে কিভাবে? আমি তো না হয় মোটা হয়ে গিয়েছি, তাই ওজন কমানোর জন্য মর্নিং ওয়াক করতে এসেছি, কিন্তু তুই তো ভালোই ফিট আছিস। আর বলিস না, আমার বাবা স্টার স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি, আর এই বছর ক্লাবে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আর আমায় পার্টিসিপেট করার জন্য বলছেন। এখন তুই বল, যেখানে আমি সামান্য তোর সঙ্গে ছুটে পারছি না, সেখানে আমি নামি দামি প্রতিযোগীর সঙ্গে কিভাবে পারবো? এই দেখ, কত জেলা থেকে প্রতিযোগীরা আসছে। এই বলে মোনা চাঁদনিকে একটি নিউজ পেপার দেখায়, যেখানে সত্যি সত্যি একটি দৌড় প্রতিযোগিতার ব্যাপারে বলা ছিল। তখন চাঁদনি পেপারটি নিয়ে মন দিয়ে পড়ছিল। ঠিক সেই সময় মোনা তাকে বলে, এই ওয়েট, আচ্ছা তুই কেন কম্পিটিশনে নাম দিচ্ছিস না? তুই তো ভালো জোরেই দৌড়াতে পারিস, তাই না? আর ফাইনাল ইয়ারে তুই তো আমাদের কলেজে 400 মিটার দৌড়ে প্রথমও হয়েছিলিস। মোনার মুখে এরকম কথা শুনে চাঁদনির চোখে জল চলে আসে ও সে তার সঙ্গে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথাও জানায়। অ্যাক্সিডেন্টে চাঁদনির পা কাটা গিয়েছে এটা জেনে মোনাও দুঃখ প্রকাশ করে। এরপর সেদিন তারা দুজনে যে যার বাড়ি চলে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন চাঁদনি আবারও মর্নিং ওয়াক করতে বের হয় এবং সে এক্সারসাইজ করার পর সময় মতো বাড়িও ফিরে আসে। চাঁদনি বাড়ি ফিরে দেখে তার শাশুড়ি মা তাদেরই এক প্রতিবেশী বিলাসবাবুর সঙ্গে বসে আছে। তাকে দেখে বিলাসবাবু বলেন, এই যে রূপালী দেবী, তোমার বৌমাও এসে গিয়েছে। তা বৌমা, এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত ছিলে। তা বৌমা, তুমি স্টার ক্লাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো নাকি? দূর, প্রতিযোগিতা? এ তো ল্যাংড়া, এ কিভাবে প্রতিযোগিতা করবে? প্রতিযোগিতা করতে গেলে তাকে তো সেই যোগ্যও হতে হবে, তাই না? না রূপালী দেবী, তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো মানুষের মনোবল ও সাহস যদি থাকে, সে দৌড় প্রতিযোগিতা কেন, ইংলিশ চ্যানেলের মতো চ্যালেঞ্জকেও সে পার করতে পারবে। আর তোমার বিশ্বাস না হয় একবার যাচাই করেই দেখো না। কি বলো বৌমা, আমি কম্পিটিশনে তোমার নাম লিখিয়ে দেব নাকি? আপনি কি যে বলেন না বিলাসবাবু, আমার মাথায় ঢুকছে না। এ এমনিতেই সারাদিন বাড়ির কাজকাম খুঁড়িয়ে খুঁড়িয়ে করে, আমার দেখে হাসি পায়, তার উপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে সারা দেশকে হাসাবে নাকি? রূপালী দেবীর মুখে এরকম কথা শুনে চাঁদনি মনে মনে খুবই দুঃখ পায় এবং সে কান্নাকাটি করতে থাকে। চাঁদনিকে এরকম কাঁদতে দেখে বিনয় তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করে। তখন চাঁদনি তাকে সমস্ত ঘটনা বলে। সব কিছু শোনার পর বিনয় বলে, দেখো চাঁদনি, এতে কান্নার কিছুই নেই। মা এরকম বলেছেন মানে তোমাকে এই কম্পিটিশনে জিতে মাকে দেখিয়ে দিতে হবে। আর আমি জানি চাঁদনি, তুমি এটা নিশ্চয়ই পারবে, কারণ মানুষের মনোবল শক্তির কাছে সবকিছুই হার মানে। কিন্তু বিনয়, আমি এটা কিভাবে পারবো? তুমি তো আমার পরিস্থিতি জানো, আর যেখানে সকল প্রতিযোগিতারা সুস্থ সবল থাকবে। হ্যাঁ আমি জানি, আর এটাও জানি যে তুমিই জিতবে। এখন তুমি শুধু একবার চেষ্টা করে দেখো। এভাবেই মনোবল দেওয়ার ফলে চাঁদনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়ে যায় এবং সে পরের দিন থেকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে থাকে। এগুলো দেখে রূপালী দেবীর মনে মনে খুবই রাগ হতো। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সকালে, মা, চাঁদনি কোথায় গেল? সকাল 10টা বেজে গেল, এখনো তো কই বাড়ি ফিরলো না যে। কিভাবে বাড়ি ফিরবে? দেখ, কোথাও পার্কে গিয়ে বসে আনন্দ ফুর্তি করছে হয়তো। তোর জন্যই তো এই সব কিছু হয়েছে। তুই না ওকে আশকারা দিবি, আর না এসব কিছু হবে। এখন তো ভালোভাবে বাড়ির কাজও করে না। ওহ মা, তুমিও না কিছু না জেনে শুনেই কথাবার্তা বলো। ও আগে বাড়ি ফিরুক, তারপর না হয় জিজ্ঞাসা করবো কি ব্যাপার। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক সেই সময় চাঁদনি অসুস্থ অবস্থায় সেখানে আসে। তখন, এই চাঁদনি, তোমার কি হয়েছে? তুমি এরকম রক্তাক্ত হলে কিভাবে? আমি আজ প্র্যাকটিস করতে গিয়ে রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, আর পড়ে গিয়ে আমার খুব চোট লেগেছে। হ্যাঁ, আমি জানতাম এরকম কিছুই একটা হবে। যে ভালোভাবে হাঁটাচলা করতে পারে না, সেও আবার নাকি দৌড়াবে। যেন ঢং।
ঘোড়ার প্রতিযোগিতায় গাধা ছুটবে, আবার নাকি প্রথমও হবে। এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। তখন বিনয় তাকে বলে, দেখো চাঁদনি, এখন তোমায় আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তোমার সামনে এখন একটি চ্যালেঞ্জ এসে গেছে, যেটা তোমাকে পূরণ করতেই হবে। আর হ্যাঁ, এটা শুধু তোমার একারই প্রতিযোগিতা নয়, তোমার মতো অবহেলিতদের প্রতিযোগিতা, যেখানে তোমাকে জিততেই হবে। বিনয়ের কথা শুনে চাঁদনি আরও মনোবল পেয়ে যায় এবং সে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে এবং সেদিন চাঁদনি সকলের প্রত্যাশাকে পিছনে ফেলে রেখে শুধুই প্রতিযোগিতায় জেতে না, বরং প্রথম স্থান অধিকার করে। এরপর চাঁদনিকে পুরস্কারে সম্মানিত করা হয়। এটা দেখে রূপালী দেবী সেদিন খুবই লজ্জিত হয়ে পড়ে ও সে বাড়ি এসে বলে, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি জানতাম না যে তুমি সত্যি সত্যি প্রতিযোগিতায় জিতবে। এতে আপনার কোনো দোষ নেই মা। এই পরিস্থিতিতে যেই হোক না কেন সে একই কথাই বলতো। তবে একটা কথা, আমার এই জেতার পিছনে আপনাদের দুজনেরই অবদান আছে। আপনার ছেলে যেমন আমায় মনোবল দিতে সাহায্য করেছে, ঠিক তেমনই আপনি শুধু আমায় একাকে নয়, আমার মতোই সকল প্রতিবন্ধীদের মনোবল বাড়িয়েছেন। আপনি আমায় চ্যালেঞ্জ না দিলে আমি হয়তো কখনোই এই সম্মানের অধিকারী হতে পারতাম না। চাঁদনির মুখে এরকম কথাবার্তা শুনে রূপালী দেবী আরও খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে রূপালী দেবী চাঁদনিকে আর কখনোই কিছু বলতো না এবং তার সমস্ত কাজে তাকে সাহায্য করত ও তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত। এটা দেখে চাঁদনি ও বিনয় খুবই খুশি ছিল। এভাবেই তারা সকলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।